Namaskar, Miss. Assalamu alaikum, ma'am. How are you? আলহামদুলিল্লাহ ফাইন। আসসালামু আলাইকুম to all. আলহামদুলিল্লাহ ফাইন বাবা, ভালো আছি। হাউ আর ইউ? তোমরা Ma'am, কেমন আছো সবাই? Ma'am, I am also fine. Very good. আচ্ছা, send your name and roll number to the chat box, okay? Yes, any question? Yes, miss. Ma'am, আমি বলতে চাচ্ছি তো আমি তো টিকা নিয়েছি, তো এখন আমি দ্বিতীয় ডোজ নেইনি, তো আমি পারবো? তোমাদের যারা সেকেন্ড ডোজ নিয়েছো অর্থাৎ দুটো ডোজ নিয়েছো তারাই শুধুমাত্র স্কুলে আসবে, হ্যাঁ? আর সেকেন্ড ডোজ যারা ফার্স্ট ডোজ শুধুমাত্র একটা ডোজই আছে, ফার্স্ট ডোজ আছে, তারা হচ্ছে একটু অপেক্ষা করবে, সেকেন্ড ডোজ দিয়ে তারপরে আসবে, ঠিক আছে? ম্যাম, একটা ডোজ সোমবারে তাহলে কি আমাদের অনলাইন ক্লাস হবে নাকি শুধু অফলাইনই হবে? অফলাইনেই হবে, কিন্তু অনলাইনে হবে না বাবা। যখন অফলাইনে যেদিন অর্থাৎ স্কুলে যেদিন আসবে সেদিন কিন্তু অনলাইনে তোমাদের ক্লাস থাকবে না। তাহলে যদি সেটা হয় চেষ্টা করবে দ্রুতই, তোমাদের তো যেদিনই ডেট দিবে সেদিনই দিয়ে ফেলবে টিকাটা, ঠিক আছে? দেরি করবে না, আর এরপর থেকে তুমি অ্যাটেন্ড করবে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আর যারা ম্যাম, হচ্ছে অফলাইনে ক্লাস করেছে তাদের কাছ থেকে একটু তোমরা গ্রুপ থেকে পড়া জেনে নিবে, ঠিক আছে? যারা অফলাইনে ক্লাস অ্যাটেন্ড করবে তাদের কাছ থেকে পড়াটা জেনে নিবে। আচ্ছা, সোমবার দিন তোমাদের কি কি সাবজেক্টে ক্লাস হবে একটু বলো তো মিসকে, সাবজেক্ট কি কি থাকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমাদের থাকবে হচ্ছে আমাদের সোমবারে ধর্ম ক্লাস, ম্যাথ জি। আর হচ্ছে সায়েন্স আচ্ছা, ক্লাস। ঠিক আছে। ম্যাম, তাহলে এই এই পড়াগুলো সেকশনে গণিত, বাংলা ফার্স্ট পেপার আর একজন বললেই সমাজ হবে, শুনতে পাচ্ছি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক বি ইউ। সেকশনে থাকে। আচ্ছা শোনো, এ বি, হ্যাঁ অফলাইনে আসলে এ বি সেকশন থাকে, কিন্তু অনলাইনে এ বি সেকশন থাকবে না, এটা তোমরা বুঝতে পারো, যথেষ্ট বড় হয়েছে সেটা বোঝার জন্য। আর সেদিন হচ্ছে যে যে ক্লাসের পড়াগুলো হবে, কষ্ট করে যারা ক্যাপ্টেন থাকো, অফলাইনে যারা ক্যাপ্টেন থাকো তাদের কাজ হচ্ছে একটু পড়াটা দিয়ে দিবে যাতে সবাই পড়াটা পায়। আর দেখা যায় একজন পড়াটা দিচ্ছে, তারপরে অন্যরা হচ্ছে লাইক কমেন্টস ইমোজি দিয়ে। আপনি কেমন আছেন মিস? হ্যাঁ নিধি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? জি মিস, আমিও ভালো আছি। থ্যাংক ইউ, ভালো আছো? আচ্ছা, অফলাইনে তো আসবে ইনশাল্লাহ, তাই না? নিধি 2 ডোজ নিয়েছো, সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে? নিধির কি সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে বাবা? জি মিস, আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে তো ইনশাল্লাহ আসবে। আচ্ছা, যারা যারা সেকেন্ড ডোজ অর্থাৎ দুটো ডোজ দিয়েছো তারা অবশ্যই স্কুলে চলে আসবে। সোমবার দিন তোমাদের রুটিন আমার ওয়াইজ একটা ক্লাস কোয়েশ্চেন হবে। ছিল, হ্যাঁ বলো বাবা, কি বলবে? আমরা কি যারা এ সেকশনের তারা কি বি সেকশনের বই নিবে, আর যারা বি সেকশনে তারা এ সেকশনের বই নিবে? হ্যাঁ, এ সেকশন বি সেকশনের বই না, মিস যারা এই সেকশনে তারা এই সেকশনের রুটিন ফলো করবে, যারা বি সেকশনে তারা বি সেকশনের রুটিন ফলো করবে। এখানে তো আর কোনো কাজ মানে আর তো কোনো কিছু নাই, তাই না? সবাই বুঝতে পারছো। আর হচ্ছে ওই পড়াগুলো হচ্ছে ক্যাপ্টেন আমাদেরকে যারা আবার আছো, থার্ড ডোজ টিকা দিতে হবে। থার্ড ডোজ তো এখন তোমাদের ডেট দেয়নি, যদি দেয় তাহলে দিবে, মিস, আমাদের এখন কি তো দিচ্ছে না বুস্টার ডোজও দিবে? বাবা। দিলে তো এটা 40 নিয়ে নিবা, ঠিক আছে? বুস্টার ডোজ দিলে নিয়ে নিবে। বুস্টার ডোজ তো 60 বছর যাদের তাদের। না, এটা হচ্ছে এক এক দেশে এক এক রকম, আর আমাদের দেশে যদি 60 ইয়ার্স নির্ধারণ করে দেয় তাদের, আর যদি তোমার তোমার যদি মেসেজ আসে তুমি দিয়ে নিবা, আসসালামু তাই না? আলাইকুম দিলে তো মিস। কোনো প্রবলেম নেই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, নাও we are going to start our class now, till our Ma'am? last class, that means lecture up Ma'am? to lecture 8. Yes, we have finished right from verbs from 1 to 24 rules, তাই না? আমরা 1 থেকে 24 পর্যন্ত রুলস কমপ্লিট করেছিলাম। কারো কি মনে পড়ে সেই পড়াগুলো, রুলস গুলো কি মনে পড়ছে? কমপ্লিট করেছি যে, মিস আমরা কি ওই 24টা রুলসই পড়বো? হ্যাঁ তোমরা 24 রুলস হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের জন্য পড়বে, ঠিক আছে? যেহেতু স্কুল খুলে যাচ্ছে, এক্সাম নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, নিতেই পারে, এটা হতে পারে, ঠিক আছে? সিলেবাস মোটামুটি তাহলে এর মিস, মধ্যে আপনি কি কমপ্লিট করতে বুস্টার হবে। ডোজ নিয়েছেন? না বাবা, আমি দুটো ডোজ হয়েছে, এখনো আসেনি একটা মেসেজ, যদি আসে হয়তো দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। ইয়েস, সাইমা কি কিছু বলবে? ওকে, কিছুই বলার নেই। তাহলে রাইট ফর্ম ভার্বস এর রুলস কয়টা দিলাম? 1 থেকে 24 পর্যন্ত, এগুলো ভালো মতো পড়বে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে
টেন্সটা সবগুলো টেন্স ভালো মতো পড়তে, ঠিক আছে? এগুলো তোমরা মাঝে মধ্যে রিভাইজ দিবে, না দিলে হবে কি ভুলে যাবা, আর ভুলে গেলে তখন হয় কি মানে ভয়েস চেঞ্জে গিয়ে প্রবলেমটা হবে, ভয়েস চেঞ্জ আসলে অনেক কিছুর ক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা এইখানে আমি একটু পড়া দিব, এই কারণে আমি এটা রেডি করেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আজকের লেকচার 9 ডেট 26, এখানে 21 থেকে 30 পর্যন্ত তোমাদের আবার পড়া থাকবে। আবার না, আসলে এটা তোমাদের মনে হয় 20 পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাহলে 21 থেকে 30 নিউ। ডাই অফ কি বলতো, এটা কি তোমরা পড়েছো আগে কেউ? নো ম্যাম। ডায়াফার তো রোগে মারা যাওয়া সম্ভবত। রোগে মারা যাও, ভেরি গুড। তারপর ডাই ফ্রম বলে যাও তো একটা একটা করে, তোমাদের মনে পরিণতিতে বই আছে। মৃত্যু, পরিণতিতে মৃত্যু। না মিস, আমি এগুলো আগেই পড়ে ফেলেছি। ভেরি গুড। ডাই বাই, দুর্ঘটনা, হ্যাঁ কোনো দুর্ঘটনায়, অর্থাৎ দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু, ভাবে। কোনো দুর্ঘটনায় মৃত্যু। অর্থাৎ আকস্মিক ভাবে, দুর্ঘটনা মানেই কিন্তু হচ্ছে কি অ্যাক্সিডেন্ট, অর্থাৎ হঠাৎ করেই ঘটে, তাই না? দুর্ঘটনা কেন বলা হয়? যে জিনিসটা আসলে জেনে শুনে বা জানিয়ে আসে না, অ্যাক্সিডেন্টালি ঘটে যায়, আকস্মিক ভাবে ঘটে যায়, এই কারণে এটাকে বলা হয় আকস্মিক ভাবে বা দুর্ঘটনায় মৃত্যু। আচ্ছা, যদি সেটা হয় সেক্ষেত্রে আমরা কি দিব? ডাই বাই, ঠিক আছে? আমরা বলি না ডাই বাই কার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, হি ডাইড বাই আ কার অ্যাক্সিডেন্ট অথবা হি ডাইড বাই আ রোড অ্যাক্সিডেন্ট, তার মানে সে প্রাইভেট কার অথবা এভাবে বাস দুর্ঘটনায় মারা গেল, তো সেক্ষেত্রে বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, সেগুলোর ক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করবো। আর ডাই ফর কি হবে লাস্টেরটা? আর ডায়াফারটা আত্মত্যাগ করা। ভেরি গুড, এটা হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ মারা যায়, আত্মত্যাগ করা। এখন যদি আত্মহত্যা করে তাহলে কি হবে? ম্যাম সেটা তো আত্মহত্যা করলে জানি না। সেটা কি ধরনের মৃত্যু হবে বলতো? আত্মহত্যা করলে আসলে হ্যাং দেই আমরা, আসলে ডাই দেই না, তাই না? তখন আবার হ্যাং হিমসেলফ অর হারসেলফ, তাই না? সে নিজেকে হত্যা করেছে, অর্থাৎ কিল হারসেলফ অর হিমসেলফ। এইখানে ডাই ফর হচ্ছে দেশের জন্য বা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যদি কেউ মারা যায়, তখন সেক্ষেত্রে আমরা ডাই ফর ব্যবহার করব। আচ্ছা, এরপর ফেমাস ফর, সেটা কি হবে বলতো? এটা অনেক সহজ, ফেমাস ফর বিখ্যাত। বিখ্যাত। তার মানে কোনো কিছু যদি বিখ্যাত হয়, যেমন কে বলতে পারবে কার দেশ কিসের জন্য? যেমন বিভিন্ন এলাকা বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত হয়। তো এক্ষেত্রে আমরা কিসের জন্য, যেমন ধরো কোন একটা ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া, কুষ্টিয়া কি কোনো কিছুর জন্য বিখ্যাত হয়? কুষ্টিয়ার কি কোনো বিখ্যাত কেউ কি আছে কুষ্টিয়ার, যে এই জিনিসটা কুষ্টিয়া থেকে এসেছে, এটা কুষ্টিয়া, এটা বিখ্যাত, ওখানকার বিখ্যাত জিনিস? যেমন আমি একটা উদাহরণ দিই আমার থেকে, ঠিক আছে? আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টে, তোমরা যদি কুমিল্লা কেউ থেকে থাকো তাহলে জানবে, আমাদের কুমিল্লা রসমালাই আর স্পঞ্জের মিষ্টি কি অনেক বিখ্যাত, তাই না? রসমালাই কি শুনেছে, যে যারা যায়নি বা অন্য ডিস্ট্রিক্টে তারা জানে। তাহলে কুমিল্লা কুমিল্লা তো খাদি কাপড়। রসমালাই, ইয়েস, ফর সুইট। ম্যাম রসমালাইয়ের ইংলিশ কি? রসমালাই ইংলিশ কি সেটা একটা ব্যাপার, আসলে এটা তো প্রপার নাউন, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, তাই রসমালাইকে আমরা রসমালাই এটার রাখবো। ইংরেজিও মনে হয় রসমালাই হবে, তাই না? হ্যাঁ, কারণ প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কি, যেমন ধরো যার নাম যেটা সেটাই, অর্থাৎ আমি যেমন জান্নাত, জান্নাতি থাকবো, জান্নাত মিস হবো। এরপর তোমাদের মধ্যে যেমন নিধি আছে, তাহলে নিধির নামটাও কি, মানে ওকে আমরা ওই নামেই ডাকবো। তারপর কেউ যদি সায়মা থাকে তাহলে আমরা তাকে সেই নামেই ডাকবো। এগুলো হচ্ছে প্রপার নাউন, এটা আসলে চেঞ্জ করা যায় না, এটা এটাই থাকবে। অর্থাৎ রসমালাই যদি থাকে ওটা রসমালাই হিসেবেই আমরা লিখবো, ROS রস, দেন হচ্ছে MALAI মালাই, এভাবে লিখতে হবে। তাহলে কুমিল্লা ইজ ফেমাস ফর রসমালাই, এভাবে লিখলাম। তারপর ডিউ টু, এটা তো আমরা অনেকেই করে থাকি, ডিউ টু মানে হচ্ছে কারণে। ভেরি গুড, ডিউ টু হচ্ছে কারণে, অর্থাৎ এই কারণে তুমি স্কুলে আসতে পারোনি। আমি যদি বলি আই ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু মাই ইলনেস, তার মানে কি আমি আমার অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। দেন এঙ্গেজ ইন, এটা অর্থ কি বলতো? এঙ্গেজ, ব্যস্ত থাকা, ব্যস্ত থাকা। ওকে, ভেরি গুড। তাহলে কোনো কাজে যদি আমরা ব্যস্ত থাকি বা নিমগ্ন থাকি, সেক্ষেত্রে আমরা বলবো এঙ্গেজ ইন। আচ্ছা, এঙ্গেজ ইন এর পর হি ইজ হচ্ছে, এনগেজড ইন এ কনভারসেশন। হ্যাঁ, ভেরি গুড, উই আর এঙ্গেজড ইন কনভারসেশন। ওকে, দেন এন্টার ইনটু, এটা আরো ইজি। এন্টার ইনটু আমরা ঢোকা। ছোটবেলা থেকে পড়ছি, ইয়েস, প্রবেশ করা বা কোনো কিছুতে ঢোকা, অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করা হলেই হবে ইনটু। এন্টার ইনটু, প্রবেশ করা। The teacher entered into the classroom. দেন হচ্ছে escape from, এটা ম্যাম এটার অর্থ জানি না। escape, পালিয়ে যাওয়া। escape হচ্ছে পালিয়ে যাওয়া, তাহলে escape from কোনো কিছু থেকে। নেই এসকেপ ফ্রম। আচ্ছা আচ্ছা বাবা, একটু নিচের দিকে হয়তো বইয়ের, আমি তো আসলে বইটা সাথে নেই আমার এখন, এর আগের ক্লাসে ছিল। তোমরা বই একটু নিচের দিকে পাবে, escape ই দিয়ে দেখো আছে,
এসকেপ ফ্রম হচ্ছে জি পালিয়ে ম্যাম যাওয়া। মুক্তি আছে এখানে লেখা। আচ্ছা মুক্তি, হ্যাঁ এটাও হয়, ফ্রি ফ্রম বুঝায় অনেক সময়। তাহলে এটা দিয়ে কি লিখেছে বলো, পড়ে শোনাও সবাইকে, বা আমরাও বলতে পারবো একটা লাইন। যেমন আমরা অনেক সময় বলি ম্যান ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, এটা মানে কি বলো তো? ম্যান ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, হ্যাঁ মানুষ মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। তার মানে কি মৃত্যু কি অনিবার্য না, অর্থাৎ ম্যাম এখানে মৃত্যু এটাই আসবেই। লেখা ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ। ভেরি গুড, তাহলে তো মিলে গেল, আসলে কমন। ঠিক আছে, এই সেন্টেন্স গুলো হচ্ছে কমন, অর্থাৎ তোমরা এই সেন্টেন্স গুলো মেমোরাইজ করে ফেললে সুবিধা। দেখা যায় অনেক সময় এক্সামে এই এটা তো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে সেন্টেন্স প্যাসেজ আকারে আসবে, তো সেক্ষেত্রে কমন কিছু প্যাসেজই হয়তো মানে আসে, বা সেন্টেন্স গুলো লাইন গুলো একটু পরিচিত থাকে, তো এটাই হবে। ঠিক আছে, আর গুড অ্যাট হচ্ছে কি? দক্ষ। দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ বা ম্যাথ। আচ্ছা, গুড অ্যাট কি হবে? দক্ষ। তাহলে কোনো কিছুতে দক্ষ হলে কি হবে? গুড অ্যাট। Okay, are we good at English or are we good at speaking in English? আমরা কি ইংলিশে কথা বলার দক্ষ? বা হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথ। ওকে, ভেরি গুড। তার মানে কোনো সাবজেক্টে অথবা যে কোনো কিছুতে, শুধুমাত্র যে সাবজেক্টের নাম বলছে তা না। হি ইজ গুড অ্যাট কুকিং। ইয়েস, গুড অ্যাট কুকিং, সিঙ্গিং, ম্যাম গুড এট প্লেইং। গুড এট প্লেইং। ওকে, ক্রিকেট প্লেইং, যে কোনো কিছু দিবে তার মানে নাউনটা বসাতে হবে, তাই না? যে জিনিসের বা যে বিষয়ের সে দক্ষ সেটা আমরা বসাবো। তাহলে 21 থেকে 30 পর্যন্ত পড়া থাকলো। আর এখানে যখন আমরা প্রায় 80 70 80 আমরা কমপ্লিট করব, 70 তোমরা ধরে রাখো, হ্যাঁ 70টা আমরা করবোই। এতে করে হবে কি 8 9 এ ম্যাম একটা এত ভালো মনে রাখবো কিভাবে? ম্যাম আমি তো 100টা করেছি, 100টার বেশি করেছি আমি। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ। এটা কি হবে, এটা তোমাদের অনেক উপকার দিবে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং যখন তোমরা এসে লিখতে যাও, প্যারাগ্রাফ লিখতে যাও, কমন পড়ে না, সেক্ষেত্রে এই যে এখানে যে এতগুলো ওয়ার্ডস তোমরা পড়েছো, তার মানে কি কিছু না কিছু কাজে লেগেই যায়। বাংলা সহ পড়বে, তাতে করে তোমরা এই যে বাংলা মাথায় ঘুরছে কিন্তু ইংলিশটা পারছি না, কেন পারছি না? প্র্যাকটিস নাই। অর্থাৎ তোমরা প্র্যাকটিস করো না, হয়তো আজকে বললে কিন্তু এরপরে আর কিছুদিন পরে 2 মাস চলে গেল ভুলে গেলাম। একটু প্র্যাকটিস করে মাঝে ম্যাম মাঝে দেখে এই রাখবা। ওয়ার্ডগুলো আমি ক্লাস 6 এ প্রিপোজিশনের জন্য পড়েছিলাম। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো পরবর্তীতেও তোমরা কি করবে, লিখাতে কাজে লাগাবে। এই শুধুমাত্র পড়েছি তার জন্য না, ফেমাস করো কোনো কিছু একদিন বিখ্যাত বিখ্যাত লিখতে চাচ্ছে, তখন কি লিখবে মাথায় আসে না। তার মানে ভালোভাবে পড়তে হবে, পড়ে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তোমাদের প্যারাগ্রাফ এসে, অর্থাৎ এসে টাইপ রাইটিং গুলো তোমরা লিখবে। আর এই জন্য হচ্ছে আমরা তোমাদেরকে প্র্যাকটিসটা করাই। হ্যাঁ, তাহলে 21 থেকে 30 পর্যন্ত পড়া রইলো। আর এবার আমরা আমাদের ক্লাসটা এখানে স্টার্ট করি। হ্যাঁ, এখানে আজকে কি শুরু করবো বলতো? সবাই সবার বই ওপেন করো, যেই বই থাকুক কোনো সমস্যা নেই বাবা। আর বই না থাকলে মিসের এখানে এইটা একটু পেজটা, ইমেজটা, হ্যাঁ পিকচারটা খেয়াল করো। এখানে ভয়েস চেঞ্জ তোমাদেরকে আমি একটু পড়া দিয়ে রেখেছিলাম মনে হয়, তাই না? একটু পড়া দিয়েছিলাম, পড়াগুলো তোমরা পড়েছো কিনা আমি জানি না। এখানে ম্যাম বাসায় দেখতে বলছিলেন। হ্যাঁ, বাসায় একটু পড়ে, ম্যাম বাসায় দেখতে বলছিলেন। ভেরি গুড। পড়ে রাখলে সুবিধাটা কি হয়, তুমি ধরো তোমার জানার, অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না সেটা তুমি একটু তোমার আইডিয়া থাকলো যে আমি ম্যাম এই আপনি জিনিসটা এখন বোঝাতে আমরা বুঝতে পারছি তাড়াতাড়ি না। বুঝে যাই, এটা হচ্ছে সুবিধা। ভেরি গুড। আচ্ছা, যখন আমরা এক্সারসাইজ করব তখন দেখবে যে নানা ধরনের প্রবলেম বের হয়, এই কারণে একটু করে রাখলে সুবিধা হয়। বইয়ের কত পৃষ্ঠা? বইয়ের পৃষ্ঠা তো বলতে পারবো না বাবা, এটা তো আমার ওল্ড বুক থেকে 99। স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিনশট মানে ছবিটা নিয়েছি 99। আচ্ছা, তোমরা দেখো তোমাদের লেটেস্ট যদি কারো বই থাকে তোমরা অ্যাডভান্স ফলো করতে পারো। এখানে হচ্ছে গ্রামারটা ভালো থাকে, মডেল কোশ্চেন গুলো একটু ভালো। ম্যাম 6 এর বই প্র্যাকটিস ফলো করো। করলেও হবে না? যে কোনো গ্রামার বুঝতে পারছি না এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আচ্ছা তাহলে মিস শুরু করে তোমরা একটু খেয়াল করবে। এখানে যে কিছু এক্সাম্পল দিয়েছে, মানে সেন্টেন্স লিখেছে, আমরা একটু পড়ে দেখি কি বলেছে। ভয়েস অর্থ কি তোমরা কি বলতে পারবে? ভয়েস অর্থ ভয়েস অর্থ কণ্ঠ। হ্যাঁ, ভয়েস অর্থ এমনিতে কণ্ঠ। আর এখানে ভয়েসটা আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? বাচ্চ। হ্যাঁ, আমরা এখানে বাচ্চ বলতে পারি। তোমরা বাংলা সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র তোমরা এটা পাবে। আচ্ছা, ভয়েস হচ্ছে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন
অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি? অ্যাক্টিভ হচ্ছে প্রত্যক্ষ। অ্যাক্টিভ মানেই বুঝো দেখো সচল, তাই না? যেটা হচ্ছে সরাসরি ডিরেক্ট বুঝায়। অ্যাক্টিভ হচ্ছে প্রত্যক্ষ বাক্য বা প্রত্যক্ষ বাচ্য বলি আমরা। আর প্যাসিভ হচ্ছে কি? পরোক্ষ। অর্থাৎ যেটা সরাসরি সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যেটা একটু আমরা একটু ঘুরিয়ে বলবো কথাটা সেটা হবে কি? প্যাসিভ। তো এই দুটো বাচ্চার মধ্যে ম্যাম এখন মানুষের দ্বারা বা হ্যাঁ কারো ধারা কাজ করাকেই তো প্যাসিভ বলে। হ্যাঁ, আমি যে কাজটা সরাসরি করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যে কাজটা হচ্ছে কারো মাধ্যমে বা কারো দিয়ে কারো দ্বারা হবে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এর মধ্যে একটু খেয়াল যদি করি আমরা, জামিন লাইক সাইক্লিং, তারপর বলছি হিজ ফাদার গেভ হিম সাম মানি টু বাই এ bicycle, হি bought it but one day it was stolen, he looked for it everywhere, at last the thief was caught। আচ্ছা, এখানে বলেছে আমাদের একটু সেন্টেন্স গুলো লক্ষ্য করতে। যেমন ধরো এখানে জামিল লিখেছে, লাইকস লিখেছে, সাইক্লিং। তোমাদেরকে তিনটা জিনিস দেখাচ্ছে। এই তিনটা জিনিস কি বলতো? প্রথমে হচ্ছে যে কাজটি করে সে কি করে? সে সাইক্লিং অর্থাৎ সাইকেল চালাতে পছন্দ করে। তাহলে এই যে প্রশ্ন করব কে করে, যখন তুমি ভার্বকে প্রশ্ন করবে, হ্যাঁ সে কি করতে পছন্দ, মানে সে কে করে। যেমন আমি যদি প্রশ্ন করি সাইক্লিং করতে পছন্দ করে কে, বা সাইক্লিং কে পছন্দ করে, এই যে তুমি উত্তর দিবে কে বা ম্যাম কারা, তখন সেটা বাই হ্যাঁ তখন সেটা প্যাসিভে। সাবজেক্ট হয়ে যাবে। না, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, অর্থাৎ কে বা কারা করে, কে বা কারা কাজটি করে। এটা যদি প্রশ্ন করে আমরা উত্তর পাই সে হবে সাবজেক্ট। আর আমরা তো অবশ্যই হ্যাঁ ক্রিয়াপদ বা ভার্ব জানি। ভার্ব হচ্ছে কি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডটার দ্বারা কাজ বুঝায়, কাজ করা বুঝায়, সেগুলোই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব। তাহলে লাইকস হচ্ছে পছন্দ করা। তো এগুলো তো আমরা ছোটবেলা থেকে 3-4 থেকে পড়ে আসছি ভার্ব গুলো, তাই না? মেমোরাইজ করে এসেছি। এখন হচ্ছে এগুলো কাজে লাগবে। আমাদের প্রথমেই ভার্ব চিনতেই হবে। ভার্ব চিনতে না পারলে আমরা সেটা ভয়েস চেঞ্জে গিয়ে অনেক প্রবলেম হবে। বিশেষ করে এখনো যারা চিনো না প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ কনজুগেশন অফ ভার্বস যারা পড়নি তারা হচ্ছে এখন অনেক প্রবলেমে পড়বা। সময় আছে, তোমরা আবার রিভাইজ দিয়ে নাও, রিভিশন দিয়ে নাও, কনজুগেশন অফ ভার্বস রিভাইজ দিয়ে নিবা, ঠিক আছে? যারা হচ্ছে নতুন আমাদের জয়েন করেছো বা জানো, মানে জানো না, ক্লাস করোনি এতদিন, তাদেরকে বলছি সবাই কনজুগেশন অফ ভার্বস সেগুলো মেমোরাইজ করবে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্বস, ঠিক আছে? তো এই যে ভার্বস কে তুমি প্রশ্ন করছো কে বা কারা, যে উত্তরটা হবে সেই হবে সাবজেক্ট। এইবার আমি সাবজেক্ট আর ভার্ব রেখে যদি প্রশ্ন করি যে জামিল করে, জামিল কি পছন্দ করে, জামিল কি পছন্দ করে, সেটা দিয়ে যে উত্তর পাবো সে হবে অবজেক্ট। তার মানে একটা জিনিস হ্যাঁ লক্ষ্য করো, হু দ্বারা যদি প্রশ্ন করি ভার্বকে, হু লাইকস, হু লাইকস সাইক্লিং, তখন তুমি প্রশ্ন উত্তর পাচ্ছ জামিল। হ্যাঁ, তাহলে সেই হবে হচ্ছে সাবজেক্ট। তাহলে হু দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি তোমরা লিখে রাখতে পারো, হু দ্বারা যদি প্রশ্ন করা হয় ভার্বকে, তোমরা সংক্ষেপে, যেমন আমরা অনেক সময় বীজগণিতে কি করি, ক্লু মুখস্থ করি না, সূত্র মেমোরাইজ করি, সূত্রগুলো মেমোরাইজ করলে কি হয়, মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করি। তো এটাও একটু এরকমই। তোমরা এখানে লিখতে পারো যে হু ওয়ার্ড দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট। আর অবজেক্ট কিভাবে পাবো? অবজেক্ট পাবো হচ্ছে আমরা সাবজেক্টকে বলবো সে কি করে, তাহলে তোমার কি পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে অবজেক্ট। তাহলে তোমরা হু প্রশ্ন লিখে রাখো, হু লিখে রাখো, হু লিখে ভার্বের পাশে লিখো হু ডাজ ইট। হ্যাঁ, হু ডাজ ইট মানে হচ্ছে এটা দিয়ে তুমি প্রশ্ন করলে উত্তর পাবে সাবজেক্ট। আর অবজেক্ট লিখে লেখো হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। অনেক সময় সাবজেক্টও কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো নাম নেই, অর্থাৎ কোনো অন্য কোনো কাজের কথা যখন মিন করে তখন হবে আবার সেখানে হোয়াট। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে বলে রাখা, তোমরা যাতে চিনতে পারো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে আসে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আসবে না। এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স, এক্ষেত্রে খুব একটা কঠিন হবে না, সহজ হবে এগুলো। আর এখানে আচ্ছা এখন দেখো জামিল কি করছে, সে নিজেই কাজটি করেছে, তাই না? তাই সে নিজে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ একটা বাক্য বা অ্যাক্টিভ সেন্টেন্স। আর এরপর আরেকটা কি বলছে, একটু নোটিস দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, আমাদেরকে আরেকটা সেন্টেন্স ওই প্যাসেজটা থেকে দিয়েছে যে ইট ওয়াজ স্টোলেন, ইট ওয়াজ স্টোলেন। তোমরা খেয়াল করেছো কথাটা কিভাবে বলেছে? ইট ওয়াজ স্টোলেন মানে কি? এটা চুরি হয়েছিল বা চুরি হলো, কিন্তু কে চুরি করেছে সেটা কি পেয়েছি আমরা? তাহলে কি এটা হবে someone was stolen? হ্যাঁ, সামওয়ান তো অবশ্যই করেছে। আর কথাটা কিভাবে বলেছে দেখো, ইট ওয়াজ স্টোলেন, এখানে ইটটা কি সাবজেক্ট না অবজেক্ট বলো তো? Subject.
ইজ সাবজেক্ট, তাহলে এটার অবজেক্ট কি হবে? স্টোলেন। নো, স্টোলেন কি অবজেক্ট? স্টোলেন কি বলো তো নিধি, আনসার করো তো, স্টোলেন কি? No, miss, এখানে সামওয়ান বা এনিওয়ান, সামওয়ান। ভেরি গুড। হ্যাঁ, এখানে কথাটা ফিনিশ করেনি, আমি বলি কথাটা আসলে কমপ্লিট করেনি। ইট ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, তাই না? কথাটা জি, miss। ইনকমপ্লিট রেখেছে, হাইড করে রেখেছে, অর্থাৎ লুকিয়ে রেখেছে, বাই সামওয়ান বলেনি তোমাকে, কিন্তু তুমি বুঝতে পারছো। অর্থাৎ কিভাবে বুঝতে পারছি? এই যে ওয়াজ স্টোলেন লিখেছে, এখান থেকেই বোঝা যায় যে কারো দ্বারাই চুরিটা হয়েছে, তাই না? চুরি করতে তো একটা মানুষ লাগবে, তাই না? চোর লাগবে, চোর ছাড়া কি চুরি হবে? চোর No, ছাড়া miss, চুরি হবে না, এই কারণেই তো এখানে আর সেটা উল্লেখ করেনি। ইট ওয়াজ স্টোলেন বাই সামওয়ান অথবা সামবডি অথবা বাই থিফ। তোমরা কথা, তোমাদের ঘরের কথাবার্তা চলে আসছে, পড়াশোনার কথা বলে সেটা ঠিক আছে, ঘরের নয়েজ চলে আসছে। মিফতাউল জান্নাত বা কি নাম দেখলাম, আচ্ছা যাই হোক, মিউট করে দিলাম। তো এই যে বাই স্টোলেন উল্লেখ করেনি, কিন্তু আমরা ওয়াজ স্টোলেন দেখেই বুঝতে পারি যে এটা একটা এই কাজটা কারো দ্বারা হয়েছে, কিন্তু সেটা বলা হয়নি। এই যে ওয়াজ স্টোলেন লিখেছে, এটা দেখেই আমরা বুঝবো এটা একটা প্যাসিভ বাক্য, অর্থাৎ এখানে যে করেছে কাজটা তাকে সামনে আনা হয়নি, তাকে মানে তাকে ঘুরিয়ে বলা হয়েছে যে এই কাজটি হয়েছে বা এই কাজটি হলো। কে করেছে সেটা বললাম না, যদি কে করেছে বলেই দিতাম তাহলে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে যেত। আমার কথা ক্লিয়ার, বুঝা গেল তোমাদের? বুঝতে পেরেছো বাবা? জি মিস। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে তো। তো আমি যদি প্রশ্ন করি তোমরা ঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখানে তাহলে এখানে একটু আমরা এখানে সংজ্ঞা দেখতে পারি, একটু ডেফিনিশন দেখতে পারো। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। ভয়েস কি বলেছে? ভার্বের একটা গঠন, হ্যাঁ, ফর্ম, which shows whether the subject does the work or something has been done to it. বলেছে ভয়েস ভার্বেরই একটা রূপ বা গঠন, যেটা কিনা দেখায় যে সাবজেক্ট কি এই কাজটা করেছে নাকি কোনোভাবে কাজটা করা মানে সম্পন্ন হলো বা কোনোভাবে কাজটি সম্পন্ন হলো, এটাই হচ্ছে তোমাদের ভয়েস। আর এখানে একটু ট্রানজিটিভ ভার্ব, এর আগে আমরা জিজ্ঞেস করেছিলাম, তোমরা ঠিকভাবে আনসার দিয়েছো অনেকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, ঠিক আছে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই তোমাদের কি থাকবে? অবশ্যই অবজেক্ট থাকবে। তাহলে এগুলো সবগুলো ট্রানজিটিভ ভার্বেরই হবে। তাহলে দুই প্রকারের রয়েছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তো এর মধ্যে অ্যাক্টিভের হচ্ছে কি, আমরা দেখতে উদাহরণ যেহেতু দেখেছি তাই এখানে আর কিছু বলছি না, সরাসরি আমরা হচ্ছে চেঞ্জের মধ্যে চলে যাবো, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করবো সেটাতে চলে যাব। এখানে দ্য ওয়ার্ক, আচ্ছা আচ্ছা এখানে আমরা একটু একটু বলছি, অবজেক্ট চেনার উপায় দিয়েছি কিছু, হ্যাঁ, একটু এটা পড়ি, তোমাদের কাজে লাগবে। বলেছে অবজেক্ট আমরা কিভাবে চিনতে পারবো? মূল ভার্বের পর অবজেক্ট, এটা আমরা জানি সাধারণত একটা বেসিক স্ট্রাকচার, অর্থাৎ মূল স্ট্রাকচারটা কি সেন্টেন্সের, যে সেই সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, এটাই হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, একটা সেন্টেন্সের গঠন, জেনারেল অর্থাৎ বেসিক একটা স্ট্রাকচার। তো সেই অনুযায়ী যেহেতু ভার্বের পরেই আসে, তাহলে আমরা ভার্বের পরেই কি বা কাকে এমন কিছু বোঝালে সেটাই বুঝবো যে সেটাই হচ্ছে অবজেক্ট। এমন কিছু যদি আমরা পাই, এই যে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, তাহলে প্লে হচ্ছে আমরা জানি ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এই ফুটবল যে আছে সেই হবে কি, তারা কি খেলছে? ছেলেরা ফুটবল খেলছে। এই যে তুমি যদি ভার্ব রেখে সাবজেক্ট রেখে প্রশ্ন করো, হ্যাঁ, ছেলেরা খেলা করছে, ছেলেরা কি খেলা করছে, এই যে তুমি হোয়াট দ্বারা প্রশ্ন করেছো, ভার্ব এবং সাবজেক্ট রেখে ভার্বকে প্রশ্ন করেছো কি খেলছে ছেলেরা, যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট রেখে ভার্বকে যদি প্রশ্ন করি হোয়াট দ্বারা বা কি দ্বারা, তখন যে উত্তর পাবো সেই হবে অবজেক্ট। আমার কথা বোঝা গেল? জি ম্যাম। এইবার থ্যাংক ইউ। এইবার আরেকটা জিনিস আছে, অবজেক্ট যে সবসময় একটাই হবে তা না, অবজেক্ট কিন্তু দুটো হতে পারে। যেমন আমি যদি বলি একটা উদাহরণ, এখানে মানে এখানে বইয়ের বাইরে বলছি, যেমন আমি যদি বলি হি গিভস মি আচ্ছা শি বলি, মাদার বলি বা শি বলি, মম গিভস মি আ গ্লাস অফ মিল্ক, মম গিভস মি আ গ্লাস অফ মিল্ক। তোমরা লিখতে পারো, এগুলো নোট লিখে রাখলে খুব ভালো হয়। আমি তো হচ্ছে লিখে দিচ্ছি না, কিন্তু আমার হচ্ছে এখানে টাইপ করতে একটু সময় লেগে যাবে, এই জন্য মুখে মুখে বলি, তোমরা সেটা নোট করে রাখতে পারো। মম গিভস মি আ গ্লাস অফ মিল্ক, মা আমাকে কি করেছে? এক গ্লাস দুধ দিয়েছেন। এখন দেখি এটা কি তোমরা কিভাবে উত্তর বের করবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে উত্তর বের করতে পারবে? বেন আচ্ছা আমি মম আরেকবার হলো বলবো। এখানে সাবজেক্ট,
হ্যাঁ গিভস হলো এখানে ভার্ব, A glass এ গ্লাস অফ ওয়াটার এটা হলো অবজেক্ট। by mom. আচ্ছা আমি একটু এখানে লিখি। ধরো আমি একটা এক্সাম্পল বললাম এখন, মম মি অবজেক্ট আর বাকিগুলো হলো এক্সটেনশন। ভেরি গুড, গিভস মি। আমি একটু শুনে নিই তুমি যে আসলে কি বলেছো, আরেকবার আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? গ্লাস অফ মিল্ক, সরি, গ্লাস অফ মিল্ক। আচ্ছা এখানে এইবার আমি প্রশ্ন করেছি যে কে সেন্টেন্সের, আচ্ছা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কে কি হবে, তাই না? মম এখানে সাবজেক্ট, গিভস হলো এখানে ভার্ব, মি হলো অবজেক্ট আর এই গ্লাস অফ ওয়াটার হলো A glass of water. এক্সটেনশন। এই গ্লাস অফ ওয়াটার মিল্ক হচ্ছে এক্সটেনশন। আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি, ঠিক আছে, প্রশ্ন করব কি, ফার্স্টে হচ্ছে সাবজেক্ট যদি বের করতে চাই, আমি একটু সংক্ষেপে লিখি, হ্যাঁ সাবজেক্টটা বের করতে চাই, তাহলে প্রশ্ন করব হু গিভস মি, তাই না? হু গিভস মি আ গ্লাস অফ মিল্ক, তাহলে এটা কি হবে? এটা কি হবে Mom. তাহলে? Me a glass of আচ্ছা এখানে আমার প্রবলেম করছে, যদি প্রশ্ন করি তাহলে এই উত্তরটা যে পাবো সেটা কি হবে? আর হবে হ্যাঁ ভেরি গুড। যদি হু গিভস মি এ গ্লাস অফ ওয়াটার এই প্রশ্ন করি তাহলে আমি এখানে অবজেক্ট পাবো, তাহলে আমি যে হুটা একটু রেড কালার করে দিই তাহলে হবে কি সাবজেক্টটা বোঝা যাবে, তাই না? তোমরা আমার কথা বুঝতে পেরেছো? আমি হ্যাঁ ভার্বকে প্রশ্ন করলাম, সাথে এই যে বাকি যে অংশটুকু ছিল সেটাও রেখে দিলাম, হু গিভস মি এ গ্লাস অফ মিল্ক সেটা হচ্ছে মম, তাহলে এই যে তুমি এখানে সাবজেক্ট পেয়ে গেছো, এটাই হচ্ছে কি তোমার সাবজেক্ট, তাহলে আমি এটা আর লিখলাম না। নেক্সট আবার আমি যদি প্রশ্ন করি আরেকটা, যে এবার আমি এটা নিচে লিখবো, এবার আমাকে আনসারটা করবে তোমরা। মম গিভস মি আ গ্লাস অফ মিল্ক, এখানে এবার যদি প্রশ্ন করি মম গিভস মি হোয়াট, ধর প্রশ্নটা আমি, আচ্ছা এইভাবে সাজিয়েও লেখা যায়, হোয়াট ডাজ, আপনি কি এটা 6 এর ক্লাস করাচ্ছেন? 7 এর, হোয়াট ডাজ চলে গেল, আচ্ছা হোয়াট ডাজ মম গিভ মি, ঠিক আছে? এখানে প্রশ্ন উত্তর কি হবে? mom মম গিভস মি এ গ্লাস অফ মিল্ক। শুধু আনসারটা হবে কি? a glass হ্যাঁ এ গ্লাস অফ মিল্ক, তাহলে এর মধ্যে 6 এর ক্লাস 6 এর ক্লাস একটু আগে শেষ হয়েছে বাবা, একটু আগে শেষ হয়েছে, তোমরা দেখে না একটু আগে তোমাদেরটা শেষ হয়েছে, তাই আমি কিছু বলছি না। তোমাদের টাইম চেঞ্জ হয়েছে তো সেজন্য তোমরা হয়তো অনেকে জানো না, গ্রুপে চেক করনি, রুটিন চেক করনি ঠিকভাবে। আচ্ছা এই গ্লাস অফ মিল্ক, তাহলে এটা তাহলে কি হবে? হোয়াট ডাজ মম গিভ মি, a glass এবার A আমাকে glass বলো এই of- গ্লাস অফ মিল্ক এটা কি হলো তাহলে? সাবজেক্ট, ভার্ব না এক্সটেনশন। অবজেক্ট? এর এক্সটেনশন, কিভাবে এক্সটেনশন হয়? এক্সটেনশন হচ্ছে তো এক্সট্রা কিছু, এটা তো আমি হোয়াট দিয়ে প্রশ্ন করেই পেয়ে যাচ্ছি, ভেরি গুড, এটা আসলে অবজেক্ট, কারণ কি প্রশ্ন করে তো আমি সেই উত্তরটা পাচ্ছি, তাহলে আমি এটা কিভাবে এক্সটেনশন লিখবো? এক্সটেনশন হবে যেটাকে কোনো প্রশ্নের মধ্যে মানে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে যা থাকবে সেগুলোকে আমি এক্সটেনশন বলবো, সেটা অ্যাডভার্ব হতে পারে, মানে কোনো ফ্রেজ হতে পারে, ঠিক আছে, ফ্রেজ হতে পারে, ক্লজ মানে অন্য কিছু হবে, গ্রুপ অফ ওয়ার্ডস হবে, কিন্তু সেটা তো এই গ্লাস অফ মিল্ক হবে না, কারণ কি দিচ্ছে, মা আমাকে কি দিচ্ছেন বা কি দেন, তাহলে এই যে হোয়াট দ্বারা তুমি প্রশ্ন করে উত্তর পেয়েছো, তাহলে সে কি হলো? সে তোমার অবজেক্টই হলো, তাহলে আমি এখানে অবজেক্ট লিখে দিলাম, সে কিন্তু অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা এইবার আসো, আমি যদি প্রশ্ন করি, এবার আরেকটা প্রশ্ন করি, হুম দিয়ে, তাই না? হুম দিয়ে করতে হবে, কাকে পাইতে, কাকে যদি পেতে চাই, হুম ডাজ মম, সরি whom does mom give, তোমরা নোটগুলো লিখে রাখো তাহলে তোমাদের জন্য ভালো হবে, a glass of milk, এই ক্ষেত্রে কি করব? এটার আনসার কি হবে? me Me, এবার বল, হ্যাঁ Glass of milk. এটার আনসার কি হবে তাহলে? মি হবে।
মি হবে। আর এই মিটাও কিন্তু তোমার অবজেক্ট। তার মানে তোমার খেয়াল রাখবে হোয়াট দিয়ে আর হচ্ছে কি হুম দিয়ে যদি প্রশ্ন করি উত্তর পাই, এই প্রশ্ন করার জন্য তোমাকে সাবজেক্ট আর মানে ভার্ব রাখতে হবে। অর্থাৎ দেখো আমি এখানে মমও লিখেছি আবার গিভ দুটোই লিখেছি, দুটো রেখে প্রশ্ন করেছি হোয়াট ডাজ মম গিভ। মম কি দিয়েছে? গ্লাস অফ মিল্ক। তারপর আবার বললাম যে হুম ডাজ মম গিভ এ গ্লাস অফ মিল্ক, কাকে? এই অবজেক্টটাও রেখেছি। একটা হচ্ছে এখানে কথা হচ্ছে দুটো অবজেক্ট আছে, এখন দুটো অবজেক্টেরও নাম আছে। দুটো অবজেক্টের কি নাম হবে? একটা নাম হবে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট বলো তো? এটা কি কেউ পারবে? মি হলো ডিরেক্ট আর এই গ্লাস ওয়াটার হলো না ইনডিরেক্ট। রে বাবা, যেটা হবে বস্তু, এই যে গ্লাস অফ মিল্ক হচ্ছে কিন্তু মানে জীবন নেই, অর্থাৎ এটা নির্জীব, তাই না? আর এটা লাইফলেস, এই সলিড বস্তু, সলিডটাই হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তো এটা তোমরা লিখে রাখো, হ্যাঁ, এটা দিয়ে একটা হাইফ দিয়ে লিখে রাখো ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ওটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা তোমরা লিখে রাখো। ব্যক্তি হবে এখানে, আচ্ছা অন্য ক্লাসে ঢুকে গেল। ব্যক্তি হবে তাহলে কি? ইনডিরেক্ট অবজেক্ট, এর খেয়াল রাখবে। আর যেটা বস্তু থাকবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এই আমাদের শিক্ষা হলো কিছু, এটা তোমরা আচ্ছা লিখে রাখো। তাহলে প্রশ্নটা অবশ্যই একটু ঠিকভাবে করবে যাতে কারেক্ট হয়। আচ্ছা, এবার আমরা উপরে একটু চলে আসি। এখানে দুটো অবজেক্ট, তাহলে অবশ্যই খেয়াল রাখবে। এই এক্সাম্পলটা খেয়াল করো, দ্য টিচার টিচেস আস ইংলিশ। এবার আমি প্রশ্ন করবো, বলো তো, আচ্ছা তোমরাই আমাকে উত্তর দাও। দ্য টিচার কি হবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী? টিচারকে কি বলবো আমরা? ভার্ব নাকি সাবজেক্ট? সাবজেক্ট তারপর ভার্ব, ভার্ব কোনটা? টিচেস। তারপর আচ্ছা আস, অবজেক্ট আস অবজেক্ট। আচ্ছা তাহলে ইংলিশ কি হবে? অবজেক্ট। হ্যাঁ, দুটোই অবজেক্ট, ভেরি গুড। তো ইনডিরেক্ট ডিরেক্টটা বলতে পারো, আর না বললে কোনো সমস্যা নাই, অবজেক্ট বললে আমি বুঝবো, ঠিক আছে, যেহেতু আমরা এখন পারি। তাহলে ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেহেতু এটা একটা বস্তু বা নাম, কিছুর নাম, নাম মানুষ নয়। আর আরেকটা আছে যে আসটা তাহলে কি হবে? ইনডিরেক্ট অবজেক্ট বা অবজেক্ট বলতে পারবো। এইবার এই যে এইগুলি শেখানোর কারণ হচ্ছে কি, আমরা সহজে যেটা, যেমন ধরো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ ভয়েস করি, এটা তোমাদেরকে মেমোরাইজ করতে দিব। এই যে এখানে একটু খেয়াল করো, এই যে এখানে রুল 2 দেয়া আছে, দেখতে পাচ্ছ রুল 2টা, রুল নাম্বার 2। এই রুল নাম্বার 2 তে তোমরা অবশ্যই এটা মেমোরাইজ করবে। রুল নাম্বার 2 মেমোরাইজ করবে। আমার কথা বোঝা গেল? উপরে বলতে এই উপরটা, পেজ নাম্বার 100, দেখো তো তোমাদের বুক পেজ বের করো। এখানে এই, হ্যাঁ, অক্সিলারি ভার্বের নিয়মটা অবশ্যই মেমোরাইজ করবে। কেন? আচ্ছা আমি এবার প্রশ্ন করি, যেহেতু আমরা টেন্স করেছি, দেখি কে আনসার দিবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার কে বলতে পারবে আমাকে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভুল হয়ে গেল না? কে জানি মাঝখানে আবার অ্যামিজার বলে ফেললো। আচ্ছা দেখি এখানে কি আছে, সানজিদা আছো? সানজিদা বলো তো। সাবজেক্ট প্লাস b1 বাই s বাই s প্লাস অবজেক্ট। ভেরি গুড, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, তাহলে এটা ভালো হয়েছে, ভেরি গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, তারপর মূল ভার্বের বা মেইন ভার্বের, যেটা আমরা v1 নাম দিয়েছি, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এক নাম্বার কথা, প্রেজেন্ট ফর্মের এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে সেটার সাথে আমরা s বাই s যোগ করব, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে। আর হচ্ছে অবজেক্ট বসবে, তারপর এক্সটেনশন, অর্থাৎ এক্সট্রা যদি কিছু থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে, তাহলে সেখানে আমরা সেটা বসাবো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস। এইবার তুমি যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাও, সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? am is are দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটা করে দেখাই। কেন? একটা করে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদেরকে কি বলেছে, আমরা এখানে চলে আসি, একটু নিচে চলে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দাও, কে দিতে পারবে? he writes a letter. আচ্ছা ভেরি গুড, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট লিখে রাখলাম। He goes to school. ওকে ভেরি গুড। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এইখানে এটার কি করব আমরা? ভয়েস চেঞ্জ করব। তাহলে উপরে একটু ভয়েস চেঞ্জ তোমরা লিখে নাও। সরি,
নেক্সট ক্লাস থেকে এইখানে কিছু লিখে নিয়ে আসলে তোমাদের জন্য মানে উভয় তুলতে সুবিধা হবে। তাহলে এটা যদি করি আমাদেরকে কি করতে বলেছে, অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে আমি এখানে লিখছি অ্যাক্টিভ, তোমরা একটু শর্টকাটে লিখতে পারো, লিখে রাখলে তোমাদের জন্য সুবিধা হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে প্যাসিভ। অ্যাক্টিভ যদি প্যাসিভ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সরি এম ইজ আর বসাতে হবে, তাই না? আবার সরি, আচ্ছা এখানে যদি এটা করতে চাই তাহলে কি করতে হবে, হ্যাং হয়ে যাচ্ছে, কাজ করছে না অনেক সময় দ্রুত করতে গেলে। এখানে আমরা এম ইজ আর বসাবো, এম ইজ আর। ওকে, তাহলে একটা উদাহরণ আমরা এখানে করি। তোমরা কি বলেছিলা? He writes a letter but he goes to school. ওকে, রাইটস আ লেটার। গোস টু স্কুল কি হবে আসলে? অবজেক্ট পাবো আমরা, বলো তো? তাহলে এমন একটা সেন্টেন্স বলতে হবে যেটাতে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাই না? তাহলে এটা কোন টেন্স, এটা কোন টেন্সে আছে, কোন ভয়েসে আছে এটা এটা বলি। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। ভেরি গুড, প্রেজেন্ট আর ইনডিফিনিট এটা যদি টেন্সে আমরা আছে। প্যাসিভ করতে যাই হ্যাঁ। তাহলে হবে a letter is A written letter by him. is written by him. আচ্ছা, ভেরি গুড, সরি মিস, আমি Thank রাইট you. বলে ফেলছি written এর জায়গায়। আচ্ছা কোনো সমস্যা নেই, এটা অ্যাক্টিভে আছে আর আমাদেরকে করতে হবে প্যাসিভ। যদি আমরা প্যাসিভ করি সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে একটু বলি দেখো, A letter is written by বাই মি। আচ্ছা, A letter is written by me. যারা Is him হবে। হ্যাঁ আচ্ছা, যারা বুঝতে পারেনি তাদের জন্য একটু আমরা বলে দিই, তাই না? একটা কথা হচ্ছে হি রাইটস এ লেটার, এখানে সাবজেক্ট কোনটা সবাই একটু আমাকে আনসার দাও। অ্যাক্টিভ এই সেন্টেন্সটা, এই যে হি রাইটস এ লেটার, এটা সাবজেক্ট কি হবে? হি। বুঝে বুঝে উত্তর দিবা, হি। তারপর হচ্ছে ভার্ব কোনটা হবে? রাইট রাইটস হবে হচ্ছে ভার্ব। তারপর অবজেক্ট কি হবে? a letter আচ্ছা, এ লেটার। তাহলে আমরা পেয়ে গেছি, হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এটা ভার্ব, দেন এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে তোমাদেরকে একটু লিখে দেই, একটু গ্যাপ দিয়ে, প্রথমে এটা কি আছে, এ আছে সাবজেক্ট, আচ্ছা এই আছে সাবজেক্ট, তারপর আছে ভার্ব, ভার্বের পরে আছে অবজেক্ট। তাহলে প্রথমে কি হয়ে যায়, অ্যাক্টিভ সেন্টেন্সে, হ্যাঁ অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সে চলে যায় শেষে। আর যদি শেষ, আচ্ছা শেষ থেকে বলি তাহলে তোমাদের জন্য ভালো হবে। এবার বুঝতে পারছো কিছুটা, বোঝা যায়? আগে চলে আসে। হ্যাঁ, এই যে হি ছিল সাবজেক্ট, রাইট ছিল ভার্বস, এ লেটার ছিল অবজেক্ট। তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই যে অবজেক্টটা এসেছে দেখেছো, অবজেক্ট আগে চলে আসবে, তাহলে এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট কিন্তু সে হয়ে যায়, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। অ্যাক্টিভে যে অবজেক্ট ছিল, সে প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল। এ লেটার ছিল অবজেক্ট, তো আমরা প্যাসিভ করব যখন শুরুতেই কি করব, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে এখানে বসাবো আ লেটার। আর এক নাম্বার কাজ হচ্ছে টেন্স ভালোভাবে চিনতে পারা। টেন্স না চিনতে পারলে তোমরা ওই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বলে এম ইজ আর বসাবো, এরপর ভি3 ফর্ম বসাবো, এগুলো কিছুই পারবে না। তাহলে এক নাম্বার আমাদের কি মেমোরাইজ করতে হবে, টেন্স গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সবাইকে যদি আবার প্রশ্ন করি, তোমরা উত্তর দিয়েছো, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ভেরি গুড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন প্যাসিভ করব তখন এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট আ লেটার, হ্যাঁ তখন হবে এম ইজ আর। এখন এম ইজ আর কি দেখে বসাবো, এই অবজেক্ট দেখে বসাবো। এখানে কি এ লেটার আছে নাকি 2 লেটার্স আছে নাকি 500 লেটার্স আছে সেটা দেখে বসাবো। যদি এখানে 2 লেটার্স হতো তাহলে কি ইজ হতো বলো তো? আর হতো। তাহলে যখন প্লুরাল হয়ে যাবে সাবজেক্ট তখন আমরা আর বসাবো। যখন এখানে আই থাকতো, ধরো এখানে যদি লিখি যে মাদার গিভস মি আ গ্লাস অফ মিল্ক, তাহলে এটা কি হতো, আই এম গিভেন আ গ্লাস অফ মিল্ক বাই মম, তাই না? ওই সেই সেন্টেন্সটা লিখেছিলাম, এটা আমরা নেক্সট ক্লাসে করব, এখন যতটুকু করতে পারি। তো সাবজেক্ট দেখে সিঙ্গুলার হলে আমরা সেখানে ইজ বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। সিঙ্গুলার হলে ইজ, হি হলে ইজ, অথবা অন্য কোনো নাম হলে, অর্থাৎ অবজেক্টটা যখন দেখে বসাবা তোমরা এখানে ইজ হবে। এরপর মেইন ভার্বের ভি3 ফর্ম, তার রাইট থেকে রাইট রোট রিটেন বসাবো। দেন আছে বাই, সবসময় খেয়াল রাখবে প্যাসিভ বাক্য চেনার উপায় হচ্ছে বাই থাকবে। আর হচ্ছে ভার্বের যে এরকম প্যাসিভ ফর্ম থাকে, এই ধরনের ফর্মগুলোকে